আজ সকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে। এই গত কয়েকদিনের মধ্যে দেখলাম যে পরপর 3বার দীনেশ ত্রিবেদী ভারত গেলেন। কি ঘটনা ঘটছে? ভারত বিমস্টেকের চেয়ারম্যান দেশ হিসেবে বাংলাদেশকে ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ বলেছিল যে তারা ব্রিক্সের সম্মেলনের আগেই দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল। গত 10ই আগস্ট দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে দেখা করে তাকে ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন এবং 10ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ডেস্ক, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, মানে বাংলাদেশ ভারতের আলোচনায় যেসব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে তাদের বলে দেন যে 13 তারিখের মধ্যে আপনারা আলোচনার কি কি এজেন্ডা আপনাদের পক্ষ থেকে আছে দিয়ে দেন এবং 15 তারিখে আমরা বসে ভারতে যে তারেক রহমান যাবে সেখানে কি কি বিষয় আলোচনা করবেন সেগুলো আমরা ফাইনাল করব। 10 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে আলোচ্য বিষয় চাওয়া হলো। 16 তারিখে হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম এক প্রেস কনফারেন্সে বললেন যে সম্পর্ক অনুকূল না হলে তারেক রহমান ভারত সফরে যাবেন না এবং সম্পর্ক অনুকূল করতে হলে কি লাগবে? এই যে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে নাকি হুমকির স্বরূপ এবং যে কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং হাদির খুনিদেরও ফিরিয়ে দিতে হবে। আমি একটা জিনিস বুঝি না যে 5 তারিখের ঘটনা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে 10 তারিখে যখন আমন্ত্রণ জানানো হলো আপনারা তো না করে দিতে পারতেন, বরং আপনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিভাগে আপনারা বলেছেন যে আলোচনার ইস্যুগুলো তোমরা দাও এবং 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু ইস্যু চেয়েছেন। 16 তারিখে এসে আপনাদের হঠাৎ 5 তারিখের কথা মনে পড়লো এবং শেখ হাসিনাকে আপনারা ফেরত চাইলেন। হঠাৎ মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন ডক্টর খলিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এই 3 জনের মধ্যে কিন্তু অ্যাজ এ টিম তাদের মধ্যে সম্পর্কটা ভালো না। হুমায়ুন কবির শামা ওবায়েদকে দেখতে পারেন না, খলিল হুমায়ুন কবিরকে বিশ্বাস করেন না, তো নিজেদের মধ্যে একটা টানাপোড়েন আছে এবং এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি 3 ভাগে বিভক্ত। তো ধারণা করা হচ্ছে যে খলিলই এই শহীদুল করিমকে দিয়ে এই প্রেস স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো প্রেসে যে কথাগুলো শহীদুল করিম বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে কিন্তু এই বিষয়গুলো জানানো হয়নি। এই যে দাবি আপনারা করলেন, 2-3টা শর্ত দিলেন, এটা কিন্তু ভারতকে লিখিতভাবে দেওয়া হয় নাই এবং ভারতকে আজ অব্দি জানানো হয়নি যারা তারা যাবে কি যাবে না। অর্থাৎ বিষয়টা ঝুলিয়ে রেখেছে এবং ডক্টর খলিল এখানে একটা রোল প্লে করছে যাতে তারেক রহমান ভারতে না যান। এটার কারণ হলো যে খলিল এখন দেখবেন যে চায়নার সাথে খুব তার দহরম মহরম হচ্ছে। এই তিনি চায়না, মিয়ানমার, বাংলাদেশ করিডোর করবে, রাস্তা করবে, চায়নার সাথে অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার করবে, চায়নার ইনভেস্টমেন্ট আনবে এবং এর মধ্য দিয়ে ডক্টর খলিল একটা বড় অঙ্কের টাকা কমিশন হিসেবে পাবেন। সুতরাং টাকার এই কমিশনে খলিল কিন্তু পল্টি খাইছে। অথচ এই খলিল ভারতের সমর্থন নিয়ে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। যখন তিনি মরিশাসে গিয়েছিলেন, জয়শঙ্করের সাথে একই বিমানে গিয়েছিলেন, তখনও কিন্তু তিনি অনেক আলাপ করেছিলেন এবং তারপরে তিনি এসে বলেছিলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে 2-একটা বিষয় আছে, সেগুলো সেটেল হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন। অর্থাৎ ডক্টর খলিল যখন তার স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী তিনি কাজ করেন। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে যে ডক্টর খলিল আপনি আসলে কার, যেটা নিয়ে আমি সুযোগ পেলে পরবর্তীতে আলাদা একটা পর্বই করব। তো এই যে ভারতে তারেক রহমান যাবেন কি যাবে না, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই অনিশ্চয়তা, তারেকের ভারত না যাওয়ার যে ব্যাপারটা তারা কিন্তু পছন্দ করছেন না। কারণ তারেকের সামনে ভারত সফরে বেশ কিছু সুযোগ এসেছিল, কারণ এই বছরের ডিসেম্বরের মধ্যে 30 বছর মেয়াদী যে গঙ্গার পানি চুক্তি ছিল সেটি শেষ হয়ে যাবে, এটি নবায়ন করা জরুরি। আবার ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের আমলে, সেটি
হলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়। আমাদের চুক্তির বাইরেও প্রচুর ডিজেল লাগছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট, গ্যাস, বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। এদিকে ভিসাও একটু সহজ করা, ভিসা উন্মুক্ত করা, এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনাগুলো খুব জরুরি হয়ে গেছে। এবং যদি তারেক রহমান ভারত সফরে যান তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যদি না যান তাহলে স্বভাবতই গঙ্গার পানি চুক্তিটা ঝুলে যাবে, ভিসাটা হয়তো কঠিন হয়ে যাবে। অলরেডি ভারতের খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন এবং ধারণা করা হচ্ছে সেখানে এই যে বিভিন্ন খাদ্য পণ্য বিদেশে রপ্তানি করা নিয়ে আলোচনা হবে। এদিকে ভারতের বিদ্যুৎ মন্ত্রী খুবই কাঠখোট্টা প্রকৃতির, তিনি এই বিদেশে বিদ্যুৎ রপ্তানির ব্যাপারে খুবই স্ট্রিক্ট একটা লোক। তো এই অবস্থায় তারেক রহমানকে যারা ভারত যেতে নিরুৎসাহিত করছে, এমনি তো আমি বলেছি যে মিডিয়ার একটা অংশ গ্যাং অফ ফোর, তারা চাচ্ছে না, আইএসআই পন্থী লোকজন চাচ্ছে না তারেক রহমান ভারতে যাক। তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের সহায়তায় বাংলাদেশে ফিরেছেন, এমনকি নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু 6 মাস যেতে না যেতেই তারেক কিন্তু চোখ উল্টিয়ে দিচ্ছেন। এর ফলে তারেকের সরকার উপকৃত হবে কি হবে না সেটা জানতে হবে। আর এই যে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, ভারত সরকারের মধ্যে একটা কাজ করেছে, তারা 9 জন সাবেক বিচারপতিকে বলেছে যে এই ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার আইনি বিষয়টা তারা যেন একটু এই চুক্তিটা পড়ে মতামত দেয়। 9 জন সাবেক বিচারপতি, তার মধ্যে সাবেক প্রধান বিচারপতিও ছিলেন, তারা 9 জনই একই মতামত দিয়েছে যে বর্তমানে বিদ্যমান যে প্রত্যর্পণ চুক্তিটা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে বর্তমানে ফেরত দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এই মতামত পাওয়ার পরে ভারত সরকার হয়তো এমনও হতে পারে যে এই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের আদালতে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই ভারত সরকার হয়তো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সমস্ত ঘটনা আবার একটা নাম খুব সারফেসে আসছে, সেটা হলো ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস খুব কাকতালীয় ভাবে গত 9ই আগস্ট থেকে পিটার হাস ঢাকায় অবস্থান করছে। অনেকে মনে করছে যে পিটার হাস, খলিল এরা মিলে তারেক রহমানকে ভারতে যেতে নিরুৎসাহিত করছে। এদিকে 21শে আগস্ট থেকে দিল্লিতে হোটেল তাজ কিন্তু বুকিং করা আছে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য, যে তিনি ভারতে গেলে ওই হোটেলে থাকবেন। কি একটা অবস্থা বলেন, একদম এরকম একটা দেশ যাবে কি যাবে না, সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো, যেতে পারি কিন্তু কেন যাব। আওয়ামী লীগের জন্য যেটা হবে, তারেক রহমান যদি ভারতে যান তাহলে ভারত সরকারের সাথে তাদের অনেক আলোচনা সরাসরি হবে, সেটা সব পক্ষের জন্য ভালো, আওয়ামী লীগের জন্য ভালো। যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে সেটা আওয়ামী লীগের জন্য আরো ভালো, এবং সেই ক্ষেত্রে ভারত হয়তো তার প্ল্যান বিতে চলে যাবে। ভারত মনে করে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ যা করছে তা পুরো সাউথ এশিয়ার স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এবং ভারত যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশের কাছে কোথায় কোথায় জঙ্গি তৎপরতা আছে এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল, বাংলাদেশ তো সেগুলো ঠিকমতো নেয়নি। বাংলাদেশ কি করেছে, সেই রিপোর্টটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছে। তো পরিস্থিতি বাংলাদেশের পক্ষ থেকে ক্রমশ জটিল করা হচ্ছে এবং তারেক রহমানকে ধারণা করা হচ্ছে যে মিসলিড করছে তারই আশেপাশের কিছু মানুষ। মনে হচ্ছে তারেক রহমানের সরকারকে পাগল করে ছেড়ে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন তারা যুদ্ধ করছে ভারতের সাথে, যে শেখ হাসিনাকে ফেরতটা দিলে, বিশেষ করে শেখ হাসিনার মুখ বন্ধ না করলে তারেক রহমান ভারতে যাবেন না। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করেছেন, আর কয়েক ঘন্টা আগে তার একটা প্রবন্ধ, তার একটা উপসম্পাদকীয় প্রকাশিত হয়েছে ভারতের নিউ দিল্লি পোস্টে। উপসম্পাদকীয়টা হলো ডেমোক্রেসি অর এক্সট্রিমিজম, বাংলাদেশ এট ডেঞ্জারাস ক্রসরোডস। এটা নিয়ে পরে আলোচনা করব। আসুন এখন আমরা শুনি জননেত্রী শেখ হাসিনা কি লিখেছেন। আমি তার নিবন্ধটির বাংলা অনুবাদটা আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন তার নিবন্ধ, গণতন্ত্র না উগ্রবাদ, বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ।
শান্তিপূর্ণ ও মধ্যপন্থী মুসলিম দেশ বাংলাদেশ আজ ভেঙে পড়ার দ্বার প্রান্তে। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে মাত্র 15 বছরে প্রাণ অবস্থা থাকা থেকে উঠে এসে বাংলাদেশ বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছিল। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার মাত্র 1 বছরের মধ্যেই সব অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত ও অন্যান্য জাতীয় নেতা এবং আমাদের মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ গভীরতম শ্রদ্ধার দাবিদার। পাকিস্তান বাহিনীর দখলদারিত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে যারা সমর্থন দিয়েছিলেন তারাও গভীর সম্মানের দাবিদার। বিপুল রক্তক্ষয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও এর গণতান্ত্রিক ও উন্নয়নের যাত্রা মসৃণ ছিল না, বরং ছিল বিপদসংকুল ও কণ্টকাকীর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত অন্যান্য জাতীয় নেতা এটা একটু দুবার হয়ে গেছে। 1975 সালের 15ই আগস্ট আমি আমার প্রায় পুরো পরিবারকে হারাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা, আমার 3 ভাই এবং 2 ভাইয়ের স্ত্রী সহ পরিবারের মোট 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার বোন এবং আমি সে হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাই, কারণ আমরা তখন জার্মানিতে ছিলাম। সেই পরিস্থিতিতে 1981 সালে আমার দেশে ফিরে আসার কারণ ছিল জনগণের সেবা করা। আমার অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করেছিল। আমি সভাপতি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু এটি ছিল আমার দল এবং জনগণের ইচ্ছা। আমার বাবাও আমার পরিবার জাতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা ছিল একটি দায়িত্ব। দীর্ঘ সময় দেশ সামরিক স্বৈর শাসকদের অধীনে শাসিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নয়, বরং অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটত। এটাই ছিল পরিস্থিতি। তাই লক্ষ্য ছিল জনগণের জন্য গণতন্ত্র, আঞ্চলিক সম্প্রীতি ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা করা, যা বঙ্গবন্ধুরও লক্ষ্য ছিল। তিনি বাংলাদেশকে জনগণের জন্য দারিদ্র্য মুক্ত ও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনীতি, গণতন্ত্র এবং সমান নাগরিকত্বে বিশ্বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সকল মানুষের মাতৃভূমি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী জনগোষ্ঠী এবং প্রতিটি নাগরিকের জন্য। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো সরকার গঠন করে। অগ্রাধিকার ছিল জনগণকে সহায়তা করা। খাদ্য উৎপাদন বাড়ানো হয় এবং বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয় এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বহু পদক্ষেপ নেওয়া হয়। বিশ্বাস ছিল জনগণের জন্য কিছু করতে হবে। 2001 সালে 5 বছর মেয়াদে শেষে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। বিদ্যুৎ উৎপাদন বেড়ে 4300 মেগাওয়াট 43,000 মেগাওয়াটে পৌঁছেছিল এবং সাক্ষরতার হার বেড়ে 65.5% হয়েছিল। অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক সূচকও ব্যাপক উন্নত হয়েছিল, কিন্তু 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারেনি। দুঃখিত, এটা আসলে 4300 মেগাওয়াট হবে, সেটা যেটা ছিল জননেত্রী শেখ হাসিনা বলছেন যে তার 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তার প্রথম মেয়াদের শাসনে এই পরিস্থিতির এতটুকু উন্নত হয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত সরকারের অধীনে বাংলাদেশ সন্ত্রাসবাদ ও সহিংস ধর্মীয় উগ্রবাদের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এবং অন্যান্য উগ্রবাদী নেটওয়ার্ক কার্যক্রম বিস্তারের সুযোগ, আশ্রয় এবং আত্মবিশ্বাস লাভ করে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। 8 বছর পর 2008 সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এলে 2009 সালে সরকার গঠন করা হয় এবং সন্ত্রাসবাদ মোকাবেলাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়। 2009 সালে সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করা হয় এবং সন্ত্রাসের অর্থায়ন, অর্থ পাচার, জঙ্গি নিয়োগ ও উগ্রবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি কাঠামো শক্তিশালী করা হয়।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। গোয়েন্দা সমন্বয় উন্নত করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হয়। জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় সমন্বয় কাঠামো গঠন করা হয় এবং সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করা হয়। ধর্মীয় আলেম, শিক্ষক, পরিবার, তরুণ এবং কমিউনিটি নেতাদের সঙ্গে কাজ করা হয়। এর ফলে এই উপলব্ধি তৈরি হয় যে শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসবাদকে পরাজিত করা যায় না। শিক্ষা, সামাজিক সচেতনতা, ধর্মীয় পাল্টা বয়ান, আর্থিক নিয়ন্ত্রণ, সাইবার নজরদারি এবং কমিউনিটির প্রতিরোধ ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতার মাধ্যমেও একে পরাজিত করতে হবে। 2024 সালে জুলাই আগস্টে বাংলাদেশে এক বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করে। মুহাম্মদ ইউনূসের সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি আন্দোলনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়, যা কোটা ইস্যুর আড়ালে পরিচালিত হয়েছিল। সহিংস উগ্রবাদীদের সক্রিয় অংশগ্রহণকারী সংগঠন ও সুবিধাভোগী হিসাবে ব্যবহার করা হয়। এই আইন ভঙ্গকারীরা 460টি থানা পুড়িয়ে দেয়, যার ফলে বহু স্থানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে। পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয় এবং ওভারব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়। কারাগারে হামলা চালানো হয়। দণ্ডিত ও অভিযুক্ত জঙ্গিরা পালিয়ে যায় অথবা জামিনে মুক্তি পায়। আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতা সহ সব সন্ত্রাসী, খুনি এবং যারা কারাগারে ছিল তাদের মুক্তি দেয়া হয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান, সুফি মাজার ও দরগা এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। শুধু প্রতিষ্ঠান নয়, মানুষও রেহাই পায়নি। এটি ছিল বাংলাদেশের ঐতিহাসিক ধর্মীয় সম্প্রীতির উপর একটি আঘাত। উগ্রবাদী নেতারা আবারও জনজীবনের প্রকাশ্যে ফিরে আসতে শুরু করে। তাদের যুক্তি ছিল নির্মম: লাশ সৃষ্টি করা, ক্ষোভ সৃষ্টি করা, তাহলে সরকারের পতন ঘটবে। ডক্টর মুহাম্মদ ইউনূস, তারেক রহমান এবং জামায়াত সেই লক্ষ্যে আন্দোলন পরিচালনা করেছিল। এটি কোনো স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, বরং ছিল সুচিন্তিতভাবে পরিকল্পিত একটি অভিযান। 18 জুলাই প্রতিটি মৃত্যু, ছোড়া প্রতিটি গুলি এবং সহিংসতা ও অস্ত্র সংক্রান্ত প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। ডক্টর ইউনূস এবং তার শাসন ব্যবস্থা যদি সত্যি বিচার চাইতো, তাহলে সেই তদন্ত কেন স্থগিত করা হলো? তারা স্বাধীন তদন্তকে কেন ভয় পেল? যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের অন্তর্বর্তী সরকার সুরক্ষা দিয়েছে, তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। সেই দায় মুক্তি নিজেই সত্য বলে দেয়। তারা যদি কোনো অপরাধ না করে থাকে, তাহলে তাদের দায় মুক্তির প্রয়োজন হলো কেন?